police and other law enforcement agencies were instructed by the Awami government. Right and justice is earned by birth. Every human being enjoys the liberty in any independent and democratic country. কাছের সাথে যিনি জানাচ্ছিলেন মতিঝিলের সর্বশেষ অবস্থা। এদিকে অবরোধ পরবর্তী শাপলা চত্বরে সমাবেশে 13 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে হেফাজত ইসলামের নেতারা। তারা বলেন, গুলি করে ও হেফাজত কর্মীদের হত্যা করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। মাইনুল ইসলাম শোভনের রিপোর্ট। সমীচীন হবে না এবং সমাবেশের ঘোষণা আসার পর অবরোধ থেকে লাখো লাখো হেফাজত কর্মী ও তৌহিদি জনতা সমবেত হয় শাপলা চত্বরে। এতে হেফাজত নেতারা দাবি করেন, ঢাকা অবরোধের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশবাসী 13 দফার পক্ষেই মত দিয়েছেন। 13 দফার পক্ষে দেশের জনগণ সমর্থন দিয়েছে। এখন আপনারা এই 13 দফাকে আইনে পরিণত করুন। মেনে নিয়ে প্রমাণ করুন আপনি কলিমায় বিশ্বাসী, আপনি আল্লাহর উপর বিশ্বাস করেন। হেফাজতের কর্মকাণ্ড নিয়ে একটি মহল সুকৌশলে বিভ্রান্তি ছড়াচ্ছে দাবি করে তারা বলেন, মধ্যযুগে নয়, সংবিধান সংশোধন করে ঈমান ও ইসলামের উন্নত যুগ প্রতিষ্ঠা করতে হবে। এই মন্ত্রিসভায় 13 জন নাস্তিক রয়েছেন। মেনন সাহেব বলেছেন আমও যাইব সালাও যাইব। আমি বলছি আম গেছে গা, সালাটা রয়েছে। আবারও প্রমাণিত করেছে আল্লামা আহমদ শফির যে কোনো ডাক হেফাজতে ইসলামের নেতা কর্মীরা তাদের জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও তা বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। জিনা খুনি সরকার মুসলমানদের রক্তে তার হাতকে রঞ্জিত করেছে, ঠিক কিনা ভাই আমার? আজকেও আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে, এই রাজপথে রক্ত ঝরিয়েছে। সাভারের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিতের পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান হেফাজত ইসলামের নেতারা। পরিপূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মাইনুল ইসলাম শোভন, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এর আগে অবরোধ কর্মসূচিকে সফল করতে সকাল থেকে রাজধানীর 6টি প্রবেশপথে অবস্থান নেয় হেফাজত ইসলামের কর্মীরা। বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। দুপুরে মতিঝিলে সমাবেশের অনুমতি পাওয়ার পর সবকটি স্পট থেকে লাখো লাখো মানুষের মিছিল ছুটে চলে আসে শাপলা চত্বরের দিকে। এ সময় তাদের কণ্ঠে ছিল ইসলাম অবমাননাকারীদের শাস্তির দাবিতে নানা স্লোগান। এইচ.এম. নাহিয়ানের রিপোর্ট। এবং 13 দফা দাবি আমাদের দিয়েছি, এইখানে মোরতাদের কোনো ঠাই নাই। অশ্রু ভেজা চোখ আর কান্না জড়িত কণ্ঠ, দাবি একটাই, ইসলাম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি। 80 বছর বয়সের লুৎফুর রহমান, যে বয়সে তার বিছানায় থাকার কথা ছিল বিশ্রামে, সে বয়সে তিনি এসেছেন ইসলাম রক্ষার এই আন্দোলনে শরিক হতে। এসেছেন তৌহিদি জনতার এই কাফেলায় নিজেকে ইতিহাসের সাক্ষী করে রাখতে। লুৎফুর রহমানের মতো অসংখ্য বৃদ্ধের অবস্থান ছিল রাজধানীর 6টি প্রবেশপথে। হাতে তাসবিহ, কাঁধে জায়নামাজ, কণ্ঠে ইসলাম বিদ্বেষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান। যেসব নাস্তিক কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, ওই সব নাস্তিকদেরকে আপনি ফাঁসির মঞ্চে ঝুলান। আমরা রাস্তায় এসেছি, রাস্তায় মৃত্যুবরণ করব। ভোরের আলো ফোটার আগেই সর্বস্তরের তৌহিদি জনতার অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নেয় নগরীর সবকটি প্রবেশদ্বার। বন্ধ হয়ে যায় যান চলাচল। দুপুর পর্যন্ত অবরোধে অংশ নিয়ে জনতার স্রোত ছিল মতিঝিল শাপলা চত্বরের দিকে। এ সময় রাজপথগুলো ছিল মিছিলকারীদের দখলে। কয়েক কিলোমিটার পায়ে হেঁটে সমাবেশে যোগ দেয় এই কাফেলা। কাউকে ক্ষমতায় বসাতে কিংবা ক্ষমতাচ্যুত করতে নয়, দাবি একটাই, 13 দফা বাস্তবায়ন। আহমদ শফির 13 দফার দাবি এই মানতে হবে। সংবিধানে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা বাস্তবায়ন না হবে ইনশাআল্লাহ আমরা সকলে এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। সেই সাথে যোগ হয় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিও। মাহমুদুর রহমান সরকার আমরা নিঃশর্তে মুক্তি চাই। সে সত্য বলে, হকের পক্ষে বলে, ইসলামের কথা বলে, সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। সরকারের শুভ বুদ্ধি উদয় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুমকিও দেন হেফাজত কর্মীরা। এইচ.এম. নাহিয়ান, দিগন্ত টেলিভিশন, ঢাকা।
সরকার হেফাজতে ইসলামের প্রতি নজর রাখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। আর প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, সব শক্তি দিয়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। রোববার বিকেলে সচিবালয়ে চলমান পরিস্থিতি নিয়ে তারা এসব কথা বলেন। তাবিবুর রহমান তালুকদারের রিপোর্ট। 13 দফা দাবিতে 1 মাস আগে এই অবরোধ ও সমাবেশ কর্মসূচির ডাক দেয় হেফাজতে ইসলাম। এ কর্মসূচির ফলে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকটা অচল হয়ে পড়ে রাজধানী। স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের মতে, এতে জনজীবনে কিছুটা বিপত্তি ঘটলেও আতঙ্কের কিছু নেই। বিপত্তি ঘটেছে কিন্তু সার্বিকভাবে দেশের জনজীবন বিপন্ন হয়েছে, এটা বোধহয় বলা ঠিক। যেখানে প্রয়োজন সেখানে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। মনে রাখতে হবে যে এই কাজটি যদি আমরা না করি তাহলে এদেশে কেউ কিন্তু নিরাপদ থাকবেন না। পল্টন ও আশপাশে সংঘাত সংঘর্ষের জন্য বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ও জামাত শিবিরকে দায়ী করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এই কাজটি অনভিপ্রেত। আমি আগেই বলেছি, আমাদের কাছে বিদিত হয়েছে যে জামাত এবং শিবির এর কিছু উচ্ছৃঙ্খল কর্মী এর মোড়কে ঢুকে পড়েছে এবং তারা এই কাজটি করেছেন। হেফাজতে ইসলামের যে আগ্রাসী মনোভাব, সেটা জন্য দায়ী বেগম খালেদা জিয়া। এদিকে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, প্রয়োজনে সব শক্তি কাজে লাগাবে সরকার। আর পরবর্তী অবস্থা দেখার জন্য অপেক্ষা করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের মানুষের জান মালের নিরাপত্তা বিধানের জন্য সর্বোচ্চ শক্তি এবং কৌশল অবলম্বন করে তাদের বিরত রাখার চেষ্টা করবে। দেখবেন, দেখতে পাবেন। তারা আরো বলেন, চলমান পরিস্থিতিতে গণমাধ্যম সন্তোষজনক ভূমিকা পালন করছে। তাবিবুর রহমান তালুকদার, দিগন্ত টেলিভিশন, ঢাকা। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি সহকর্মী আব্দুর রহিম দীপুর কাছে, যিনি এই মুহূর্তে রয়েছেন শাপলা চত্বরে। দীপু, হ্যাঁ ফারুকি, শুনতে পাচ্ছি আপনাকে। দীপু, এই মুহূর্তে আপনি কোথায় আছেন এবং সেখানকার সর্বশেষ অবস্থা আমাদের আবারও জানান। শাপলা চত্বরের উল্টো পাশে, এখান থেকে বলা চলে 100 মিটার 100 গজ সামনের দিকে, অর্থাৎ দৈনিক বাংলার দিকে। এখানে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যেই মূল মঞ্চটি ছিল, সেখান থেকে ইতিমধ্যে হেফাজতে ইসলামের কর্মীদেরকে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর আমার সামনে একটি ভবনের এখানে হেফাজতের কিছু কর্মী লুকিয়েছিলেন বলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে পেয়েছেন। এখন একটি প্রক্রিয়া দেখা যাচ্ছে, তারা সেখান থেকে বের হয়ে আসছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বের করে নিয়ে আসছেন। আর বিপরীত দিকে এই অঞ্চল এখন এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি স্তর এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর এখান থেকে আরো বেশ কিছুটা দূরে সেখানে হেফাজতের কিছু কর্মীকে আমরা দেখেছি আগুন জ্বালিয়ে তারা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই অপারেশন চলছে সেই অপারেশনের প্রতিবাদ জানাতে, এবং থেমে থেমে কিন্তু টিয়ার শেল বা হচ্ছে সাউন্ড গ্রেনেডের আওয়াজ আমরা মাঝে মাঝে শুনছি। এই মুহূর্তে এই হচ্ছে শাপলা চত্বরের সামনে আমার কাছে সর্বশেষ আপডেট। ফারুকি, হ্যাঁ দীপু, গ্রেপ্তারের সংখ্যা কেমন সেখানে? গ্রেপ্তারের সংখ্যা এই মুহূর্তে আমি সঠিক কিছু বলতে পারছি না। এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারোর সাথে আমার সরাসরি কথা হয়নি বা এ ব্যাপারে। তবে আমরা কিছু কয়েকজনকে দেখেছি গ্রেফতার করতে, এবং হেফাজতের কিছু কর্মীকেও আমরা দেখেছি তারা আহত হয়েছেন। তারা যেমন দুজনকে আমি দেখেছিলাম মতিঝিল সিটি সেন্টারের ঠিক অপোজিটে, সেখানে দুজনকে আহত অবস্থায় পড়ে থাকে। দীপু, আরেকটা বিষয় হচ্ছে, হেফাজতের কর্মীরা আসলে এই মুহূর্তে কোন এলাকাটায় অবস্থান নিয়েছে আপনি কিছু জানতে পেরেছেন? যেটা মনে হচ্ছে সেটা আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, যেহেতু মতিঝিল বাংলাদেশের বাণিজ্যের সবচেয়ে বড় কেন্দ্র, এবং তার আশপাশের যে এলাকাগুলো দিলকুশা বা মধুমিতা এলাকা, এদিকে নটরডেম কলেজ এবং কমলাপুর যে এলাকা, হেফাজতের নেতা কর্মীরা মূলত সেদিকেই ছড়িয়ে ছিটিয়ে চলে গেছেন। আর এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। এখানে একটি ভবন থেকে বেশ কিছু নেতাকর্মী, প্রায় 50 জনের মতো হবে, তারা সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসছেন এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিনা? হ্যাঁ, তাদেরকে গ্রেফতারের একটি প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি যে একজন আহত হেফাজত কর্মীকে আরো কয়েকজন সহ তার সঙ্গী নিয়ে আসছেন। এই হচ্ছে ঠিক শাপলা চত্বরের ঠিক উল্টো পাশে, আমি বড়জোর 100 গজ ঠিক শাপলা চত্বরের যে মুরালটি, সেই মুরালের বিপরীত পাশে আমার অবস্থান। ফারুকি, হ্যাঁ দীপু, আপনাকে ধন্যবাদ। আপনি সাবধানে থাকবেন, আমরা প্রয়োজনে আপনার সাথে আবারও যোগাযোগ করব।
দর্শক, কথা বলছিলাম সহকর্মী আব্দুর রহিম দীপুর সাথে, যিনি জানাচ্ছিলেন শাপলা চত্বর থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। হেফাজতে ইসলামের কর্মকাণ্ড সরকার আর বরদাস্ত করবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার বিকেলে ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে হেফাজতে ইসলামকে সন্ধ্যার আগে রাজধানী ছেড়ে যাওয়ার আহ্বান জানান সৈয়দ আশরাফ। এ সময় তিনি আরো বলেন, সরকার দুর্বল নয়, আওয়ামী লীগও দুর্বল নয়। সন্ধ্যার আগে ঢাকা না ছাড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় বিরোধী দলের 48 ঘণ্টার আলটিমেটাম আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে বলে জানান সৈয়দ আশরাফ। আজকে ঢাকায় তথাকথিত এই পাকিস্তানের প্রেতাত্মা রাজাকার আল বদরের উত্তরসূরি তথাকথিত হেফাজতে ইসলাম আজকে ধর্মের নামে সারা বাংলাদেশে যে ফুল কালম ঘটিয়ে চলছে তা এদেশের মানুষ বরদাস্ত করবে না। এবার তো ঢাকায় আসছে, আগামীতে ঢাকায় আসতে দেওয়া হবে না। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও সব যুদ্ধাপরাধীর বিচারের দাবি সহ হেফাজত ইসলামের অবরোধ বিরোধী লাঠি মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। রোববার দুপুর 12টার দিকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শাহবাগ থেকে টিএসসি অতিক্রম করে ভিসি কার্যালয় হয়ে নীলক্ষেত অভিমুখে যেতে চাইলে পুলিশ মিছিলটি ঘুরিয়ে দেয়। এরপর মিছিলটি হোটেল রূপসী বাংলা ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ডা ইমরান এস সরকার। সাভারের রানা প্লাজা ধসের 12তম দিনে আজ আরও 57টি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সংখ্যা দাঁড়ালো 626-এ। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে 489টি লাশ। সাভার থেকে তোফায়েল হোসেন সানির তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন লাবিন রহমান। কারো মা, কারো বাবা কাজে গিয়ে এখনো ফেরেননি। অবুঝ এই শিশুরা বোঝে না মৃত্যু কি। এদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা অনেকে। গার্মেন্টসে আসে না? কোথায় তোমার আম্মু? কোন গার্মেন্টসে? রানা প্লাজাতে আসে না? কোন জায়গায় খোঁজার বাকি নাই, তারপরেও তো কোনো সন্ধান হয়নি। এখনই আমি কি করবো, কই যাবো, আমি কিছুই বুঝি না। আমার ছোটকালের থেকে কষ্ট, আর আমার মা বাপ ছোটকাল থেকে নাই। আমার সন্তানের হয়ে অবস্থা হয়ে গেল। আমার দুঃখ একটাই, আমার সন্তানটা কি হইব। সাভারের রানা প্লাজা ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে ভারী যন্ত্রপাতি দিয়ে। ধ্বংসস্তূপের মধ্য থেকে বেরিয়ে আসছে লাশ। স্বজনদের খোঁজে এখনো অপেক্ষা করছেন অনেকে। লাশ বের করে আনলে দৌড়ে যাচ্ছেন সেটি দেখতে, কোনোভাবে চেনা যায় কিনা। স্বজনের অপেক্ষায় থাকা এরকম অসংখ্য মানুষের চোখের পানি গেছে শুকিয়ে। লাবিন রহমান, দিগন্ত নিউজ ডেস্ক। একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন বিশেষ সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 5টি মামলায় 6 মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। রোববার সকালে বিচারপতি রেজাউল হক এবং বিচারপতি গোবিন্দ্রচন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে তার বিরুদ্ধে দায়ের করা সবকটি মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুলের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল হক সহ আইনজীবী প্যানেল। মালয়েশিয়ার 13তম সাধারণ নির্বাচনে আবারও জয়ী হয়েছে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল ন্যাশনাল ফ্রন্ট। নির্বাচন কমিশন জানায়, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার জন্য 222টি আসনের মধ্যে 112টিতে জয় পায় দলটি। সেই সাথে 56 বছরের জয়ের ইতিহাস অটুট রাখল মাহাথির মোহাম্মদের দল ন্যাশনাল ফ্রন্ট। অপরপক্ষে বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের জোট ইউএমএনও পেয়েছে 57টি আসন। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছেন আনোয়ার ইব্রাহিম। এর আগে রোববার স্থানীয় সময় সকাল 8টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। দেশজুড়ে মোট 8,000 কেন্দ্রে ভোট দেয় 80 লাখ ভোটার।
সিরিয়ার সেনা গবেষণা কেন্দ্রে ইসরায়েলি রকেট হামলায় সময় মতো জবাব দেওয়া হবে বলে জানিয়েছে দামেস্ক। হামলার নিন্দা জানিয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই হামলা প্রমাণ করে ইসরায়েল ও সন্ত্রাসী গোষ্ঠী এক কাতারে রয়েছে। এদিকে হামলার সময় একটি ইসরায়েলি বিমান ভূপাতিত করে 2 পাইলটকে আটকের দাবি করেছে সিরিয়া। রোববার সকালে দামেস্কের উপশহর জামারায় গবেষণা কেন্দ্রে কয়েক দফা রকেট হামলা চালায় ইসরায়েল। গেল জানুয়ারিতেই ওখানে হামলা চালায় ইসরায়েল। বুলাওয়েতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 6 উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতা আনল স্বাগতিকরা। বাংলাদেশের দেয়া 253 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 13 বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত 78 রান করে দলের জয় সহজ করে দেন শেন উইলিয়ামস। এছাড়া সিবান্দা করেন 59 রান। বাংলাদেশের পক্ষে 2টি উইকেট নেন শফিউল ইসলাম। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 252 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বাংলাদেশ। দলের পক্ষে 22 বলে সর্বোচ্চ 53 রান করে অপরাজিত থাকেন আব্দুর রাজ্জাক। এছাড়া নাসির 36 এবং সাকিব করেন 34 রান। জিম্বাবুয়ের হয়ে এলটন চিকাম্বুরা 3টি এবং তেন্দাই চাতারা পান 2টি উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হন শেন উইলিয়ামস। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ 8ই মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।